মায়েরা অবাক হয়ে বলে, মানে? ইরফান ফোঁস করেই শ্বাস ফেলে বলে, নাথিং। এরপর গম্ভীর গলায় বলে, ওকে, থাকছি, বাট নেক্সট ডে অনেক ভোরে রওনা হব, আন্ডারস্ট্যান্ড? মায়েরা মাথা নেড়ে সম্মতি দিল, সাথে খুশিও হলো বেশ। রাত বাজে প্রায় 2টো। ইরফান বিরক্তির চোখে বেডের দিকে চেয়ে আছে। মায়েরা আর লাবিব একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ইরফানের জন্য লাবিবের অপর পাশে জায়গা রেখেছে মায়েরা। ইরফান বিরক্ত, এর মধ্যে আবার এখানে এসি নেই, ফ্যানের বাতাস গায়ে লাগছে না, ঘেমে নেমে একাকার। তার উপর তার বউকে আরেকজন নিয়ে আরামসে ঘুমাচ্ছে। ইরফান বিরক্তিকর চোখে দুই ভাই বোনের দিকে চেয়ে আছে। বিরক্তির নিঃশ্বাস ফেলে শাওয়ার নেওয়ার ডিসিশন নিল, কিন্তু ওয়াশরুম তো খুঁজেই পাচ্ছে না। কোথায় এটা? চরম বিরক্ত ইরফান। আগে জানলে শুদ্ধদের বাড়ির চাবি নিয়ে আসতো। শুদ্ধরা না থেকে এখানে ফেঁসে গিয়েছে। ভাবনা রেখে একটা গামছা নিয়ে শরীর মুছল। এরপর মায়রার পাশে এসে দাঁড়ায়। সামান্য ঝুঁকে মায়রার থেকে লাবিবকে ছাড়িয়ে নেয় বেশ কসরত করে। লাবিবকে কোনায় রাখে, অপর পাশে একটা বালিশ রাখে যাতে করে লাবিব পড়ে না যায়। এরপর মায়রাকে মাঝে দিয়ে সে বাম কাত হয়ে মায়রাকে ঘেঁষে শুয়ে পড়ল। ডান হাতে মায়রাকে তার দিকে ঘুরিয়ে নেয়। মায়রাও ঘুমের ঘোরে ইরফানের গলা জড়িয়ে ধরে। ইরফান এবার বোধহয় একটু শান্তি পায়। মায়রার গলায় মুখ গুজে সূক্ষ্ম হাসে। একটু পর বাচ্চা কণ্ঠে ইরফান চোখ তুলে তাকায়। এই ঘরের জিরো লাইটের পাওয়ারটা একটু বেশি। ইরফান সামান্য মাথা উঁচু করে দেখল লাবিব ঘুমো ঘুমো চোখে বসে তার দিকেই চেয়ে আছে। এগিয়ে এসে বলে, তুমি আপুইকে ধরেছ কেন? ইরফান চোখ ছোট ছোট করে চেয়ে বলে, এটা আমার বউ, তাই আমি ধরেছি। তুমি ঘুমাও। লাবিব হাত বাড়িয়ে বলে, এটা আমার আপুই, আমি ধরবো, তুমি ছাড়ো। ইরফান মায়রাকে শক্ত করে ধরে বলে, নো, এটা আমার বউ, আমি ধরবো। তুমি তোমার বউকে ধরে ঘুমাবে। লাবিব অবুঝ গলায় বলে, আমার বউ কোথায়? ইরফান ঠোঁট বাঁকিয়ে বলে, তুমি বড় হলে তোমাকে বউ এনে দিব, এখন আমাকে ডিস্টার্ব করো না। লাবিব মানল না। এগিয়ে এসে মায়রার কাঁধে হাত রেখে ডাকে, আপুই, আপু। ইরফান লাবিবের মুখটা চেপে ধরে বলে, তুমি দেখছো না আমার বউ ঘুমাচ্ছে, ওকে ডিস্টার্ব কেন করছো? লাবিব ইরফানের হাতটা সরিয়ে বলে, আমি আপুইকে ধরেই ঘুমাবো, তুমি আপুইকে ছাড়ো। ইরফান মায়রার গালের সাথে গাল লাগিয়ে বলে, নো। লাবিব আরেকটু এগিয়ে এসে ইরফানের চুল টেনে ধরে দুই হাতে। ইরফান বিস্ময়কর দৃষ্টিতে তাকায় লাবিবের দিকে। ডান হাতে তার চুল থেকে লাবিবের হাতটা ছাড়িয়ে রেখে বলে, স্টুপিড বয়, কি করছো? লাবিবও রাগী রাগী ভাব নিয়ে বলে, তুমি তুমি স্টুপিড বয়। ইরফান চোখ ছোট ছোট করে তাকালো। কি সাংঘাতিক ছেলে! ইরফান কিছু না বলে মায়রাকে আরেকটু টেনে মায়রার গলায় মুখ গুজে রইল। লাবিবের এইসব পছন্দ হলো না। তার আপুইকে তার থেকে কত দূরে সরিয়ে নিয়ে গেল। লাবিব আরেকটু এগিয়ে এসে মায়রার বাহুতে হাত দিয়ে ঝাঁকায় আর ডাকে, আপুই, আপুই। ইরফান মায়রার গালের সাথে তার গাল ঠেকিয়ে লাবিবের দিকে তাকালো। এরপর লাবিবের হাত ধরে বলে, তোমাকে চকলেট দিব, বুঝেছো? এখন ঘুমাও। লাবিব কাঁদো কাঁদো মুখ করে বলে, আমি চকলেট খাবো না, আমি আপুর সাথে ঘুমাবো। ইরফান বুঝলো এটা সাংঘাতিক বোনভক্ত ছেলে, একে বোনের বদলে অন্য কিছু দিয়ে ভোলানো যাবে না। অতঃপর ডান হাতে মায়রার গা ঘেঁষে লাবিবকে শুইয়ে দিয়ে লাবিবের হাতটা মায়রার হাতের ওপরে ঠেকিয়ে রেখে বলে, এখন ঘুমাও। লাবিব পিটপিট করে বলে, আপুইকে দেখতে পাই না তো, আপুইকে এদিক করে দাও তো। ইরফান এবার রেগে গেল। এই বাচ্চার চাওয়ার শেষ নেই। বিরক্তির কণ্ঠে বলে, নো, ও এদিকে ফিরেই থাকবে। লাবিব এবার কেঁদে দেয় শব্দ করে। ইরফান থতমত করে তাকায়। লাবিবের কান্নায় মায়রা জেগে যায়। শক্ত বাঁধন থেকে নড়াচড়া করতে চাইলে পারল না। ইরফান বাঁ হাতে মায়রাকে চেপে ধরে ডান হাতে লাবিবকে চুপ করতে বলছে। লাবিব থামছে না। মায়রা পিটপিট করে চোখ মেলে দুই হাতে ইরফানকে ঠেলে। ইরফান মায়রার দিকে তাকিয়ে বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়রা ঘুম জড়ানো কণ্ঠে বলে ওঠে, ছাড়ুন আমায়, দেখছেন না আমার ভাই কাঁদছে।
ইরফান বিরক্ত হয়েই মায়রাকে ছেড়ে দিল। মায়রা ছাড়া পেয়ে উল্টো ঘুরে লাবিবের দিকে যায়। লাবিব তার বোনকে পেয়ে খুশি হয়, কান্না থেমে যায়। মায়রা লাবিবকে জড়িয়ে নিল নিজের সাথে। এরপর ডান হাতে লাবিবের মাথায় হাত বুলিয়ে বলে, ঘুমা ভাইয়া। লাবিব মায়রার বুকে মাথা রেখে চোখ বুজে নেয়। কতদিন পর তার আপুইকে পেয়েছে, আর ওই লোকটা তার আপুইকে দিচ্ছিল না। লাবিব একা একা বিড়বিড় করলো, খুবিজ দুলাভাই। ইরফান মায়রার পাশে বসে উঠে বসলো। লাবিবকে চুপ হতে দেখে গম্ভীর গলায় বলে, থেমেছে কান্না, এখন ওকে ছেড়ে দাও। মায়রা ইরফানের কথা শুনে উল্টো ফিরে তাকায়। ঘুমো ঘুমো চোখে তাকিয়ে বিরক্ত হয়ে বলে, আপনার প্রবলেম কি? দেখছেন না আমি আমার ভাইকে নিয়ে ঘুমাচ্ছি? আপনি ওকে কাঁদিয়েছেন তাই না? অসভ্য লোক একটা। একদম আমাদের ডিস্টার্ব করবেন না বলে দিচ্ছি। কথাটা বলে লাবিবকে জড়িয়ে চোখ বুজল মায়রা। ইরফান চোয়াল শক্ত করে দুই ভাই বোনের দিকে চেয়ে রইল কিছু সময়। কিছু বলতে গিয়েও থেমে গেল। ইচ্ছা করলো দুটোকে একসাথে থাপ্পড় দিয়ে সবকটা দাঁত ফেলতে। বেড থেকে নেমে দাঁড়ালো। একটু পর লাবিবের দিকে চেয়ে দাঁত কিরমির করে বিড়বিড় করে, ডিসগাস্টিং শালা। এরপর আবারও কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে দুই ভাই বোনকে দেখে। এরপর মায়রার পাশে এসে শুয়ে পড়ে। মুখটা মায়রার গালের ওপর নিয়ে গিয়ে মায়রার ডান গালে দাঁত বসিয়ে দেয়। মায়রা মৃদু আর্তনাদ করে ওঠে। কাঁচা ঘুমটা ভেঙে গেল। মাত্রই চোখে ঘুম এসে ধরা দিয়েছিল। পিটপিট করে চোখ মেলে এদিকে ফিরতে নিলে ইরফান মায়রার গাল থেকে মুখটা সরিয়ে নেয়। মায়রা ঘাড় ঘুরিয়ে ইরফানের দিকে চেয়ে রেগে কিছু বলতে চায়, তার আগে ইরফান মায়রার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। বেশ অনেক সময় পেরিয়ে যাওয়ার পরও মায়রা ছাড়া না পেয়ে ছটফটায়। ইরফানকে ঠেলে। ইরফান মায়রাকে ছেড়ে মাথা উঁচু করে মায়রার দিকে তাকায়। মায়রার চোখ বন্ধ। ইরফান মায়রার গলায় মুখ গুজে চোখ বুজে গম্ভীর গলায় বলে, ডোন্ট ডিস্টার্ব মি। মায়রা চিত হয়ে শুয়ে আছে। লাবিব ঘুমিয়েছে, তার সাথেই লেপ্টে আছে। ইরফানও তাকে চিপকে আছে। মায়রা আর কাউকেই ধরল না। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে সেও চোখ বুজে নেয়। সকাল সকাল মায়রা আর ইরফান ঘুম থেকে উঠে রওনা হয়েছে ইরফানদের বাড়ির উদ্দেশ্যে। মায়রা থাকার আবদার করেনি। কি হবে আবদার করে? যেখানে থাকতে চায় সেই বাড়ির মালিক তাকে থাকতে দিবে? রাতে দিয়েছিল, এটাই তো অনেক। লাবিব মন খারাপ করেছিল, আপুইকে আসতে দিবে না। মায়রা বলেছে কাঁদলে সে আর যাবে না। বোনের কথায় কান্না চেপে মন খারাপ করে বোনকে বিদায় দিয়েছে। মায়রা মনির মুখে মা আর ভাইকে বিদায় দিয়েছে। খুব মন খারাপ মায়রার। বেশ কিছুক্ষণ পর ইরফান একটা বাজারের মতো জায়গায় গাড়ি থামিয়ে মায়রার দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও থেমে যায়। মায়রা ঘুমিয়ে গিয়েছে। ইরফান মায়রাকে আর ডাকলো না, গাড়ি স্টার্ট দেয়। শুদ্ধ ফারহাকে সাথে নিয়ে ভার্সিটি থেকে সোজা এসেছে একটি শপিং মলে। দুজনে পাশাপাশি হাত ধরে হাঁটছে। ফারহা একটু পর পর শুদ্ধের দিকে তাকায়। শুদ্ধ হেসে বলে, তোমার হাজবেন্ড অনেক হ্যান্ডসাম তাই না পাখি? ফারহা মাথা নিচু করে নেয়। শুদ্ধ এক সাইডে দাঁড়িয়ে বলে, তোমার যেটা যেটা ভালো লাগে নিয়ে এসো। ফারহা মাথা নেড়ে এগিয়ে যায়। তার ভীষণ সংকোচ লাগছে। এতদিন তো ফাইজের সাথে এসে যা খুশি নিয়ে নিত, কিন্তু শুদ্ধর সাথে এসে যা খুশি নিয়ে নিতে পারবে না। গতকাল যখন শুদ্ধ তার ভাইয়ের সাথে ভার্সিটির প্রাঙ্গণে কথা বলছিল ব্যবসা করবে না, ফারহা সেটা শুনেছিল। শুদ্ধর অনেক টাকা ভালো লাগে না। ফারহা বুঝেছিল শুদ্ধকে। আগে ভাইয়ের সাথে এসে যেভাবে পটাপট যা খুশি নিয়ে নিত, এটা তো শুদ্ধর সাথে পারবে না। ফারহা তবুও বেশ কয়েকটা জামা দেখে অনেকগুলোর মাঝে এই জামাটাই বেশ ভালো লাগলো। বেশ কয়েকবার নেড়ে চেড়েও দেখলো। হঠাৎ মনে পড়লো রেঞ্জের কথা। চেক করলে দেখলো রেঞ্জ প্রায় 25,000 টাকা। ফারহা কারেন্ট শক খাওয়ার মতো করে হাত সরিয়ে নেয়। তার ভাই অথবা বাবা থাকলে এটা নর্মাল ছিল, বাট এখন তো শুদ্ধ আছে। ফারহা শপিং মলটা ভালোভাবে দেখলো। শুদ্ধ ইচ্ছে করেই এত বড় শপিং মলে এনেছে, কিন্তু কেন? এখানে কম দামের জিনিস পাওয়াই যায় না। ফারহা আগেও এসেছিল এখানে। ফারহা ঘুরে এসে দাঁড়ায় শুদ্ধের সামনে। মিনমিন করে বলে, এখানে ভালো কিছু ভালো না, আরেকদিন কিনবো।
শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, তুমি এসব জায়গা থেকেই তো কিনতে, এখন ভালো না বলছো কেন ফারহা? আমার কাছে কিন্তু সব খবর আছে। ফারহা কি বলবে বুঝতে পারে না, কথা ঘুরিয়ে বলে, আমি ফুচকা খেতে চাই। শুদ্ধ কিছুই বলল না। যেটা যেই জামাটা ফারহা হাতে নিয়েছিল সেটা প্যাক করে দিতে বলে। এরপর জামাটি নিয়ে ফারহার হাতে ধরে শপিং মল থেকে বেরিয়ে যায়। ফারহা মনে মনে অনুতপ্ত হলো, তার এই জামাটাই এতবার হাত দেওয়া উচিত হয়নি। শুদ্ধ ফারহার জন্য ফুচকা প্যাকেট করে নিয়ে এসেছে। এরপর ফারহাকে নিয়ে ফারহার বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করায়। সন্ধ্যা নেমেছে ধরণীতে। আবছা দিনের আলোয় চারপাশটা ঝাপসা দেখা যায়। শুদ্ধ ফারহার দিকে নীরব চোখে তাকিয়ে আছে। ফারহা জিভ দিয়ে ঠোঁটটা ভিজিয়ে শুদ্ধের উদ্দেশ্যে বলে, বাড়িতে আসো। শুদ্ধ গাড়ির ভেতরে লাইটটা অফ করে দিল। এরপর ফারহার দিকে এগিয়ে গিয়ে দুই হাতে ফারহার মুখটা আগলে নেয়। মৃদু স্বরে বলে, তুমি এত ভালো কেন ফারহা পাখি? এত ভালো হতে হবে না। বইয়ের শখ পূরণ করতে এই শুদ্ধ ইয়াসার খুব ভালোই পারে, বুঝলে পাখি? ফারহা কি বলবে বুঝলো না, তবুও জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চায়। তার আগেই শুদ্ধ ফারহার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। ফারহা স্তব্ধ হয়। সে বুঝতেই পারেনি প্রথমবারের মতো ভালোবাসার মানুষের থেকে এমন স্পর্শ পেয়ে মেয়েটা কেমন যেন নেতিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর শুদ্ধ ফারহাকে ছেড়ে আদুরে সুরে বলে, তুমি অনেক টেস্টি তো ফারহা পাখি। ফারহা লজ্জায় চোখ মুখ খিচিয়ে রাখে। শুদ্ধ তার সিটে বসে শার্টের তিনটা বোতাম খুলে ফেলে। ব্যস্ত স্বরে বলে, তুমি এক্ষুনি যাও ফারহা পাখি, নয়তো সর্বনাশ হবে তোমার। হে আল্লাহ, শ্বশুরবাড়ির আশেপাশে বাসর ছাড়লে আমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে। ফারহা শুদ্ধের দিকে তাকালো না। দ্রুত গাড়ি থেকে বেরিয়ে এক প্রকার দৌড় দেয় বাসার দিকে। শুদ্ধ ফারহার অবস্থা দেখে ঠোঁট কামড়ে হাসল। শুদ্ধ ফারহাকে রেখে ইরফানদের বাড়ি এসেছে। এখানে তার মা আছে, সাথে গ্র্যান্ড মা। নিজেদের বাড়ি গিয়ে আর কি করবে, কিন্তু ব্যাপারটা হলো এই বাড়ি এসে সে ইরফানের ঘরের সোফায় গা এলিয়ে বসে আছে। ডান পা মেলে পা নাড়ায়, সাথে ফোনে মগ্ন। একটু পর পর ইরফানের দিকে তাকায়, যে রকিং চেয়ারে বসে ল্যাপটপে কিছু করছে। ইরফানই মূলত তাকে ডেকেছে কেন এটা বলতে 3 ঘন্টা লাগাচ্ছে। শুদ্ধ বিরক্তিকর কণ্ঠে বলে, তুই বলবি নাকি আমি যাব? ইরফান বিরক্তি ভরা চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ পুরো কুঁচকে বলে, কি মহান কাজ করতে হবে রে, গার্লফ্রেন্ডের মতো তোর সামনে বসিয়ে রেখে ল্যাপটপে ডুবে আছিস। কথাটা বলে শুদ্ধ একটু থামে। এরপর গাল চুলকে ভাবুক ভঙ্গিতে বলে, এই 1 মিনিট, তুই কি কোনোভাবে মায়রাকে আমার সাথে গুলিয়ে ফেলছিস? বিশ্বাস করছো না? আমি তোর ভাই, নট বউ। ইরফানকে এখনো তার দিকে চরম বিরক্তি ভরা চাহনিতে তাকিয়ে থাকতে দেখে মিছে মিছে অসহায় মুখ বানিয়ে উঠে দাঁড়ায় শুদ্ধ। এরপর ইরফানের সামনে দাঁড়িয়ে নিজের শার্ট প্যান্ট দেখিয়ে দেখিয়ে বলে, এই দেখ, আমি শার্ট প্যান্ট পরেছি। চাপ দাড়িতে হাত বুলিয়ে বলে, এই তো দাঁড়িয়ে আছিস, এবার চিনেছিস তো? ইরফান রেগে বলে, থাপ্পড় খেতে না চাইলে চুপচাপ বস বেয়াদব। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, তুই আমাকে এখনো বউবা ভাবছিস? তাহলে একটা চুমু খাস না, এভাবে দূরে দূরে রাখিস কেন? বলছি, কোথায় বসবো রে? ইরফান দাঁতে দাঁত চেপে বলে, আমার মাথার ওপর। শুদ্ধ একটু উকি দিয়ে ইরফানের মাথা দেখার চেষ্টা করে। তারপর ইরফানের দিকে চেয়ে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, সোনা, বলছিলাম যে তোর মাথায় খুব ছোট বুঝলি, আমার পাছাটা ধরবে না তোর মাথার ওপর, তাহলে কিভাবে তোর মাথায় বসবো? হাও। ইরফান চিৎকার করে বলে, শুদ্ধ, তুই লাথি খাবি এখন আমার পায়ে। শুদ্ধ দৌড়ে গিয়ে সোফার অপর কোনায় বসে পড়ে। ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, চরি চরি চরি। ইরফান রেগে হাতের ল্যাপটপটা ছুঁড়ে মারতে নিলে শুদ্ধ চিল্লিয়ে বলে ওঠে, এই এই থাম থাম থাম, ওটা ল্যাপটপ। ইরফান থামলো, বিরক্তির নিঃশ্বাস ফেলে আবারও কাজে মনোযোগ দেয়। শুদ্ধ মিটিমিটি হাসলো আর জ্বালালো না। বেশ কিছুক্ষণ পর ইরফান শুদ্ধর সামনে একটি পেপার বাড়িয়ে দিলে শুদ্ধ ফোন থেকে দৃষ্টি সরিয়ে ইরফানের ধরে রাখা পেপারটির দিকে তাকায়। ইরফান গম্ভীর গলায় বলে, এখানে একটা সাইন করে দে।
শুদ্ধ ফোন সোফার উপরে রেখে পেপারটি তার হাতে নেয়। এটা শেয়ার ট্রান্সফার ডিডের একটা লাইন চোখে পড়ল শুদ্ধর। আমি ইরফান নেওয়াজ এই মর্মে ঘোষণা করছি যে আমি আমার মালিকানাধীন কোম্পানি নওয়াজ গ্লোবাল ট্রেড লিমিটেডের মোট 1000টি শেয়ারের 500টা শেয়ার আমার ভাই শুদ্ধ ইয়াসারের কাছে হস্তান্তর করছি। লেখাটা পড়ে শুদ্ধ বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। বসা থেকে উঠে দাঁড়িয়ে থেমে থেমে বলে, তোর মাথা আছে না গেছে? ইরফান ভুরু কুঁচকে বলে, আছে, সাইন করে দে। শুদ্ধ স্যাত করে ওঠার মতো করে বলে, হাই, আমারে পাগলা কুত্তায় কামড়াইছে যে আমি এটাতে সাইন করব, ধর এটা। ইরফান বিরক্তির কণ্ঠে বলে, সাইন করে দে। শুদ্ধ মাথা চুলকে বলে, এসব কি পাগলামি শুরু করলি? আমি বিজনেস করবো রে। তুই আর ফাইজ তোরা দুজন একটু নিঃশ্বাস নে। ইরফান গম্ভীর গলায় বলে, ইয়োর উইশ, বাট এখন এটাতে সাইন করে দে। শুদ্ধর সাথে সাথে বলে ওঠে, অসম্ভব। ইরফান রেগে বলে, চুপচাপ সাইন করে দে, নয়তো থাপ্পড় খাবি। শুদ্ধ কিছু বলতে গিয়েও থেমে যায়। মায়রা হাতে একটা ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। শুদ্ধ মায়রার দিকে তাকিয়ে হেসে বলে, মায়রা, তোমার বর আমায় বড়লোক বানাতে চায়। আমি এত টাকা কি করব বলো তো? তাই ভাবছি, চলো আমি আর তুমি ডেটে গিয়ে টাকাগুলো উড়াধুরা খরচ করে আসি। কথাটা বলার সাথে সাথে ইরফান শুদ্ধের হাত থেকে পেপারটি নিয়ে কেড়ে নেয়। শুদ্ধ আড়ালে হাসলো, ঠিক জায়গায় ঠোপ দিয়েছে। এইদিকে মায়েরা বোকা বোকা চোখে ইরফান আর শুদ্ধের দিকে চেয়ে আছে। শুদ্ধ সুযোগ বুঝে ঘর থেকে বেরোনোর জন্য 2 পা এগোলে ইরফান শুদ্ধর শার্টের কলার টেনে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, সাইনটা না করে এক পাও নড়তে পারবি না। শুদ্ধর মুখ আবারও অসহায় হয়ে যায়। উল্টো ঘুরে ইরফানের দিকে তাকিয়ে সিরিয়াস হয়ে বলে, ইরফান, আমি এটা নিতে পারবো না, প্লিজ জোর করিস না। আমি বসে বসে কেন তোর কোম্পানির শেয়ার নিতে যাব? আমার নিজের কাছেই নিজেকে ছোট লাগবে। আমি আমার বিজনেসটাতেই ফোকাস করব আগের মতো। আর পাগলামি করিস না সোনা ভাই, তুই আমার। ইরফান গম্ভীর গলায় বলে, গিফট করছি, গিফট অ্যাকসেপ্ট করতে হয়, রিজেক্ট নয়। শুদ্ধ কেমন অদ্ভুতভাবে তাকালো ইরফানের দিকে। ইরফান চোখের ইশারায় সাইন করতে বলল। শুদ্ধ নিজেকে সামলে নিল। মাঝে মাঝে এত ইমোশনাল হয়ে যায় এই ঘাড়তাড়াটার জন্য। অতঃপর ইরফানের হাত থেকে পেপারটি নিয়ে হেসে বলে, গিফট অ্যাকসেপ্ট করতে হয়, রিজেক্ট নয়। কথাটা মনে থাকে যেন। এটা বলে পেপারে সাইন করে দেয়। ইরফান শুদ্ধের দিকে পেপারটি নিয়ে সূক্ষ্ম হাসল। ঘড়ির কাঁটা জানান দেয় রাত 8টা। মায়েরা মাগরিবের নামাজ পড়ে ঘুমিয়েছে। শুদ্ধ যাওয়ার পর ইরফান ল্যাপটপে প্রায় ঘন্টাখানেকের মতো কাজ করল। ভার্সিটিতে কিছুদিন পর এক্সাম, সেই সব কোশ্চেন রেডি করলো। এরপর উঠে দাঁড়াই রেডি হতে। আপাতত অফিসে ইম্পর্টেন্ট একটি মিটিং আছে। শার্ট প্যান্ট ব্লেজার সহ সব পরে নেয়। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে হাত ঘড়ি পড়তে পড়তে ঘড়ির ভিতরে লেখা গুছিতে চোখ বোলালো। মায়রার বলা বুচি শব্দটা মনে পড়লে ঘাড় বাঁকিয়ে মায়রার ঘুমন্ত মুখ পানে চাইল। মুখায়বটা গম্ভীর, না চাইতেও ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসল। মায়রা ঘুমের ঘোরে বিড়বিড় করে ডেকে ওঠে, শিশওয়ালা। ইরফানের কান সজাগ হয়। ঘরের ফ্যান বন্ধ, এসি দেওয়া, এই জন্য শুনতে অসুবিধা হয় না। ইরফান এগিয়ে যায় মায়রার দিকে। মায়রা ঘুমের ঘোরে আবারও ডেকে ওঠে, শিশুওয়ালা। ইরফান মায়রার পাশে বসে মায়রার দিকে ঝুঁকলো। মায়রার ভারী নিঃশ্বাসের শব্দ পায়। ডান হাত বাড়িয়ে মায়রার গালে রাখে। মায়রা আবারও ডেকে ওঠে, শিশুওয়ালা। ইরফান ঠোঁট বাঁকায়। মায়রার ঘুমের ঘোরে কথা বলার হ্যাবিটটা বেশ ভালোই এনজয় করে। মৃদু স্বরে বলে, বলো। মায়রার কপালে বিরক্তির ভাঁজ। আধো আধো স্বরে বলে, তুমি যেও না। ইরফান মায়রার ঠোঁটে একটা চুমু খেয়ে মৃদু স্বরে বলে, আমার অফিস আছে, যেতে হবে। মায়রা ঘুমের ঘোরেই এপাশ থেকে ওপাশ ফিরে বিড়বিড় করে, তুমি নিঠুর শিশওয়ালা। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রাকে দেখল। মায়রাকে তার দিকে ফেরালো। ডান হাতে গাল ধরে নাড়ালো। এই মেয়ে ঘুমে কাদা। ইরফান বেশ কিছুক্ষণ মায়রার মুখ পানে চেয়ে রইল। এরপর বেড থেকে উঠে দাঁড়ায়।
তার অফিসের পিএকে কল করে। ওপাশ থেকে কেউ বলে, জি স্যার বলুন। ইরফান ডান হাতে কানে ফোন ধরেছে, বা হাত প্যান্টের পকেটে রাখা। মায়রার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, রাকিব, আমি অফিসে আসছি না। রাকিব অসহায় কণ্ঠে বলে, স্যার মিটিংয়ের কি হবে তাহলে? বড় স্যার রেগে যাবে, আমায় বস্তা বস্তা কথা শোনাবে। আপনি মিটিংটা ক্যান্সেল করবেন না প্লিজ স্যার। স্যার! ইরফান ধমকে ওঠে, শ্যাট আপ। রাকিব ঝাঁকি দিয়ে ওঠে, টি শার্ট টেনে বুকে থুতু দেয় দুবার। সে বারবার একই ভুল করে কেন? এক জামের থেকে বাঁচতে আরেক জমের কাছে রিকোয়েস্ট করে। ইরফান বিরক্তির কণ্ঠে বলে, অ্যাট ফার্স্ট আমার কথা মনোযোগ দিয়ে শোনো। জি স্যার। আমি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিটিংয়ে জয়েন হব। নেক্সট 15 মিনিটসের মাঝে ম্যানেজ করো। জি স্যার। ইরফান কল কেটে দেয়। রুমের এক কোনায় রকিং চেয়ারে সোজা হয়ে বসেছে ইরফান মায়রার দিক করে। প্রায় 1.5 ঘন্টা টানা কথা বলে মিটিং শেষ করে। মায়রার থেকে অনেকটা দূরত্বে বসায় মায়রার ঘুম ভাঙেনি। ইরফান মায়রার দিকে তাকালো। সে একটু পর পর মায়রার দিকে তাকিয়েছিল। মায়রার আপাতত পুরো বেড একবার রাউন্ড দেওয়া শেষ। এখন আপাতত বালিশের ওপর পা আর মাথা উল্টো দিকে। ইরফান অবাক হলো না, তীক্ষ্ণ চোখে মায়রার দিকে তাকিয়ে রইল। মায়রা গড়াতে গড়াতে বেডের কোনায় চলে এসেছে। কয়েক সেকেন্ডের মাঝেই মায়রা পড়বে ভাবনা শেষ হওয়ার আগেই মায়রা বেডের ওপর থেকে পড়তে নাই। ইরফান কোলের ওপর থেকে ল্যাপটপটা ছুঁড়ে এক প্রকার দৌড়ে মেঝেতে হাঁটু মুড়ে বসে মায়রাকে ধরে ফেলে। মায়রাকে মেঝেতে পড়ে যাওয়া থেকে বাঁচাতে পেরে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। আর 1 সেকেন্ড লেট হলে এর ঘাড় ভাঙতো আজ নিশ্চয়ই। ইরফান চোয়াল শক্ত করে তাকায় মায়রার দিকে। ইচ্ছে করলো 2 গাল দুটো থাপ্পড় দিয়ে একে ঘুমানোর স্টাইল শেখাতে। ঘুমন্ত মায়রার মুখপানে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, বড় হবি না তুই? মায়রা একটু নড়ে চড়ে ইরফানের 2 হাতের ওপর আরামে ঘুমায়। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। বাম দিকে হেলে ইরফানের দিকে সেটে যায়। ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মায়রার দিকে। মুখ নামিয়ে মায়রার গালে একটা চুমু খায়। এরপর মেঝে থেকে মায়রাকে নিয়ে উঠে দাঁড়ায়। মায়রাকে বেডে শুইয়ে দেয়। তারপর উল্টো ঘুরে তাকায়। মেঝেতে চোখ পড়লে দৃষ্টিতে বিস্ময় ভর করে। ল্যাপটপ 2 ভাগ হয়ে পড়ে আছে। এগিয়ে গিয়ে খণ্ড দুটো তুলে অসহায় দৃষ্টিতে তাকায়। এটা কখন ছুঁলো? এখানে অফিসের কত ইম্পর্টেন্ট ডকুমেন্টস আছে। ঘাড় বাঁকিয়ে একবার মায়রার দিকে তাকালো, হতাশার শ্বাস ফেলল সমানে। এমন বউ থাকলে এসব বোধহয় নর্মালি। দরজায় কেউ নক করলে ইরফান দরজা খুলে তার বাবাকে দেখল। তারেক নেওয়াজ গম্ভীর স্বরে বলে, তুমি কি নতুন বউ হয়েছো? অফিসে যাওনি কেন? ইরফান বিরক্তি কণ্ঠে বলে, মাই উইশ বাবা, তোমার কি প্রবলেম? আমি সব ম্যানেজ করে নিয়েছি। তারেক নেওয়াজ রেগে বলে, আমার কি প্রবলেম মানে? ছোটবেলায় স্কুলে যাওয়ার মতো তোমাকে ঠেলতে ঠেলতে হবে নাকি আমার? ঘরে শুয়ে মিটিং করলে তারা তোমার সাথে ডিল করবে? ইরফান সাথে সাথে দৃঢ় কণ্ঠে বলে, অফকোর্স। তারেক নেওয়াজ কথা খুঁজে পেল না। ইরফান ঠিকই বলেছে করবে, কিন্তু সে কথা দিয়েছিল তার ছেলে সশরীরে সেখানে উপস্থিত থাকবে। কিন্তু তার ছেলে তো একখান তেড়া, কার কথা শুনবে? তারেক নেওয়াজ কিছুটা গলা উঁচু করে বলে, তুমি আমার কথাটা রাখবে না? আমি। ইরফান মাঝখান থেকে বলে ওঠে, বাবা তুমি যাও। কোথায় যাব? তোমার বউয়ের কাছে। তারেক নেওয়াজ বিস্ময় দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। কোনো রকমে বলে ওঠে, মানে? ইরফান ভুরু কুঁচকে বলে, আমার বউ ঘুমাচ্ছে, তুমি তোমার বউকে গিয়ে ডিস্টার্ব করো প্লিজ। তারেক নেওয়াজ বা খাড়া হয়ে চেয়ে রইল ইরফানের দিকে। তার বাড়িতে একটা বোমা বিস্ফোরণ হলেও সে বিশ্বাস করে নিত তার শত্রু মঙ্গল গ্রহ থেকে সৃষ্টি হয়ে তাদের উপরে হামলা চালিয়েছে। কিন্তু এটা তার ছেলে, সেটা কি করে বিশ্বাস করবে? ঘোরের মাঝে তারেক নেওয়াজ তার ঘরের দিকে এগিয়ে গেল। ইরফান দরজা আটকে ড্রেস চেঞ্জ করে একটা প্যান্ট আর পাতলা টি শার্ট পরে নেয়। এরপর মায়রার পাশে শুয়ে মায়রাকে জড়িয়ে নেয় নিজের সাথে।
মায়রার ঘুমন্ত মুখপানে চেয়ে থাকে বেশ কিছু সময়। এরপর হঠাৎই সুরেলা কণ্ঠে গেয়ে ওঠে, এই তো কদিন আগেও ছিলে তুমি অচেনা, আজকে চোখের আড়াল হলেও ভালো লাগে না। ও, আজ আমার চোখে একই নেশা লাগে, আজ আমার চোখে একই নেশা লাগে, করলে তুমি আমায় কতই না রঙিন। বসে বসে ভাবি আমি সারাদিন, কি করে মেটাবো তোমার এই ঋণ। 3টি ক্লাস শেষে মায়েরা একটি গল্পের বই হাতে করে মিলার হাত ধরে ক্লাসরুম থেকে বাইরে বেরিয়ে আসে। আবার 30 মিনিট পর ক্লাসে আসছে। মায়েরা রুম থেকে বেরিয়ে মিলার হাত ধরে দৌড় দেয়। মিলা মায়েরাকে টেনে বলে, আরে আস্তে আস্তে মায়েরা, পড়ে যাব। মায়েরা হেসে বলে, তাহলে পড়ে যা, তোর জামাই পক্ষীরাজ হয়ে এসে তোকে পড়ে যাওয়া থেকে বাঁচাবে। মিলা মুখ বাঁকিয়ে বলে, হ্যাঁ, আমার পক্ষীরাজ আছে নাকি? তোর পক্ষীরাজ আছে। মায়েরা আর মিলা কলেজ মাঠে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে হাঁপায়। জোরে জোরে শ্বাস ফেলে দুই বান্ধবী। মায়েরা একটু পর ভুরু কুঁচকে বলে ওঠে, কে আমার পক্ষীরাজ? মিলা দুই হাত আঁকড়ে রেখে বলে, তোমার শিশুওয়ালা কে গো ময়না? ওটা গরু নাকি ছাগল? মায়েরা মিলার মাথায় একটা চাটি মেরে বলে, তুই ওনাকে গরু ছাগল বলছিস কেন? থাপ্পড় দিয়ে সব কটা দাঁত ফেলবো। এই থুকু থুকু, ইস, এটা তো আমার ডায়লগ নয়। মিলা হাসতে হাসতে মায়েরার গায়ের ওপর ঢলে পড়ে, কোনো রকমে বলে, তোর তো সোয়াসে রোগ হয়ে গেল রে মায়েরা, তোর বরের থেকে সোয়াসে রোগটা এসেছে তাই না রে? মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে তাকিয়ে থাকে। ইস, সারাদিন কানের কাছে এটা শুনলে মুখ দিয়ে তো অটোমেটিকই বেরোবে। তার কি দোষ? মিলা মায়েরার হাত ধরে মাঠের একদম মাঝ বরাবর জায়গায় গিয়ে ঘাসের ওপর বসলো। মায়েরাও ঘাসের মাঝে লেপ্টে বসলো। পায়ের কেটস খুলে রাখলো দুই বান্ধবী। এরপর মায়েরা গল্পের বইটি মেলে তাতে মনোযোগ দেয়। মিলি মায়রার দুই হাত ধরে বলে, মায়রা, একটা কথা বলবো। মায়রা বই থেকে দৃষ্টি উঠিয়ে মিলার দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলে, অনুমতি নিচ্ছিস কেন, বলে ফেল। মিলা কৌতূহলী চোখে চেয়ে বলে, তোর বর আর তোর সম্পর্ক কেমন যেন আমার কাছে অস্বাভাবিক লাগে। আমার আমি ফ্রেন্ড হিসেবেই বলছি, কিছু মনে করিস না। মায়েরা মিলার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এই মেয়েটা তার খুব আপন, অল্প কদিনের পরিচয় হলেও কত আপন ভাবে তাকে। মায়েরাও তার ব্যাপারে টুকটাক কথা এসে মিলাকে বলে। মায়েরা মৃদু হেসে বলে, তুই অনেক ভাগ্যবতী মিলা। মিলা অবাক হয়, বিস্ময় কণ্ঠে বলে, আমি ভাগ্যবতী না, তুই ভাগ্যবতী। মায়েরা মিলার গালে ডান হাত দিয়ে বলে, তোকে যে ভালোবাসবে সে সত্যিকারের ভালোবাসবে। আর ভালোবেসে কি নাম দেবে জানিস? শ্যামাবতী, শ্যামাঙ্গিনী, শ্যামাপরী, এইসব নামে অনেক ভালোবাসা মিশে থাকে। মিলা অবাক হয়ে বলে, তোর বরের মতো বর পাওয়া ভাগ্যের ব্যাপার। কোনো কিছু একটা চাইলেই 10টা এনে দেয়। তাছাড়া তোর যত্নও তো করে। তুইও তো এইসব গল্প করছিস বসে বসে। তোর বর তোকে অনেক ভালোবাসে, জানিস না তুই? মায়েরা মিলার কথা উড়িয়ে দিয়ে বলে, সেটা আবার কি? খায় না মাথায় দেয়। মিলা বিরক্ত হয়ে মায়েরার হেয়ালিপনা বিরক্তি ভরা কণ্ঠে বলে, তুই এমন অবুঝ সেজে থাকিস কেন? ক্লাস 7 থেকে গল্পের বই পড়ে পড়ে তো প্রেমের ওপরে পিএইচডি করছিস, আর জামাইয়ের এর ভালোবাসা বুঝিস না? আমি তো তোর মুখে গল্প শুনেই বুঝলাম তোর জামাই তোরে খুবই ভালোবাসে। মায়েরা পাত্তা দিল না, হাতে থাকা বইয়ের পাতায় দৃষ্টি দিলে। মিলা মায়েরাকে ঝাঁকিয়ে বলে, তোর কি প্রবলেম হয়েছে, বলছিস না কেন? মায়েরা মাথা নিচু করেই বিরক্তি কণ্ঠে বলে, চুপ থাক তো, জ্বালাস না। মিলা অবাক কণ্ঠে বলে, তোর শিশুওয়ালাকে ভালোবাসিস না মায়েরা? মায়েরা জবাব দেয় না, চুপচাপ বইয়ের মাঝে ডুবে থাকে। মিলা বিরক্ত হয়ে মায়েরাকে আবারও ধাক্কা দেয়। মায়েরা বিরক্ত হয়, তবে কিছু বলে না। মিলা মায়েরাকে জ্বালাতেই থাকে, ধাক্কাতে থাকে। অতঃপর বলে, তোরা দুজন দুজনকেই ভালোবাসিস তাই না? তাহলে তোদের মাঝে এই দূরত্ব কেন রে? এটা মায়েরা এটা মায়েরা, এই মায়েরা। মায়েরা হঠাৎই রেগে চিল্লিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, শিশুওয়ালাকে ভালোবাসি আমি।
আমি তাকে না দেখেই ভালোবাসি। সে খোড়া হলেও তাকে ভালোবাসি, কানা হলেও তাকে ভালোবাসি। কিন্তু সে আমাকে ভালোবাসে না রে মিলা। সে আমাকে বিয়ের পর মানতে চায়নি। থাপ্পড় মারতো নিয়ম করে, সহ্য করতে পারতো না আমায়। একটু থেমে আবার ভেজা গলায় বলে, আর এখন কেন এত দরদ কেন দেখায়? দুদিনে এত দরদ আসে কোথা থেকে জানিস? কথাটা বলে মায়েরা দুই হাতে বোরখার হাত কনুই পর্যন্ত গুটিয়ে দুই হাত দেখিয়ে বলতে লাগলো, এই যে, এই সাদা চামড়ার জন্য। এই সাদা চামড়া পুড়ে গেলে এসব দরদ থাকবে না। টাকা আছে তাই উড়াই। এসবকে ভালোবাসা বলে মিলা? যদি এইসব ভালোবাসা হয় তবে 2 দিনের মোহ কোনটা বলবি? কথাগুলো বলতে বলতে মায়রার চোখ থেকে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। মিলা বিস্ময় চোখে বাকহারা হয়ে মায়রার দিকে তাকিয়ে রইল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে প্রণয়ের অমল কাব্য। লিখেছেন ডিআরএম সোহাগ। ভাইয়ার পেজের নাম ডিআরএম সোহাগানী। সবাইকে আবারও ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।